সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, এই শব্দগুলো দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত ৩-৪ বছরে এই শব্দবন্ধগুলো শুনতে শুনতে কান অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এই শব্দগুলো থেকে বেরোতে হবে। সুশাসনের লক্ষ্যে এই শব্দগুলো থেকে বেরোতে হবে। তার আগে হিসেব নিতে হবে গত ৩-৪ বছরে এই সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজিতে কত অভিযোগ দায়ের হয়েছে, লিখিত অভিযোগ কত, সব অভিযোগ এফআইআর হয়েছিল তো, কোথা থেকে কত অভিযোগ এসেছিল। এবার বেঙ্গল পুলিশ সেই ফাইল খুলবে। জানতে চেয়েছে বেঙ্গল পুলিশ প্রত্যেকটা জায়গা থেকে যে এখনো পর্যন্ত কত অভিযোগ এসেছে, সেগুলোর এফআইআর কত হয়েছে। সরাসরি ভেঙ্কটেশ্বর আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কি খবর আছে আমাদের কাছে? দেখো, সমস্ত জেলার যারা এসপি অর্থাৎ পুলিশ সুপার এবং কমিশনারেট এলাকার যারা সিপি, তাদের কাছ থেকে একবারে তথ্য তলব করা হয়েছে। কি তথ্য? কারণ তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট গত ৩-৪ বছরে এরকম ভুরি অভিযোগ আমরা দেখেছি বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবারই করতেন। কিন্তু সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার সম্পূর্ণ একেবারে অনুসন্ধান রিপোর্ট আগামীকাল বিকেল 4টের মধ্যে একেবারে জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। তুমি জানো যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবারই বলতেন যে কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, সেখানে অভিযোগ দায়ের করা হওয়ারও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্সের কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে গত ৩-৪ বছরে এই ধরনের অভিযোগের কী স্ট্যাটাস রিপোর্ট, কতগুলি অভিযোগ দায়ের হয়েছে, তার অনুসন্ধান কোন পর্যায়ে রয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো এবার কিন্তু খতিয়ে দেখার নির্দেশ জারি করা হয়েছে। এবং আগামীকাল বিকেল 4টের মধ্যে সামগ্রিক যে রিপোর্ট, কতগুলি অভিযোগ দায়ের করা হয়েছে, কতগুলি এফআইআর হয়েছে এবং সমস্ত তার যে স্ট্যাটাস রিপোর্ট, সেগুলো কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একেবারে নজর কিন্তু এবার রাজ্য পুলিশের। অর্থাৎ তোলাবাজি, সিন্ডিকেট এবং একটা রিপোর্ট চাওয়া হয়েছে, সেই রিপোর্ট কতদিনের মধ্যে দিতে হবে? দ্বিতীয়ত প্যারামিটার কি, অর্থাৎ কবে থেকে কোন পর্যন্ত, মানে কত তারিখ বা কোন সাল থেকে কোন পর্যন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে? এবং এই রিপোর্টে কি আলাদা আলাদা করে ভাগ করে থাকবে যে লিখিত অভিযোগ কটা এফআইআর হয়েছে এবং কটা অভিযোগ নেওয়া হয়নি? যদি অভিযোগ না নেওয়া হয়ে থাকে, যদি এফআইআর না করা হয়ে থাকে, সেটাও অপরাধ, সেটাও কি মেনশন করতে হবে? একদমই তাই। গত ৩-৪ বছর নয়, সাম্প্রতিককালে যদি এই ধরনের অভিযোগ হয়ে থাকে, অর্থাৎ কাটমানি, সিন্ডিকেট বা তোলাবাজি, সেই সামগ্রিক রিপোর্টও কিন্তু পাঠাতে হবে। এবং সেখানে তোমাকে জানিয়ে রাখি যে সম্প্রতি প্রাপ্ত নতুন অভিযোগের সংখ্যা কত, শুরু হওয়া অনুসন্ধানের সংখ্যা কত, অর্থাৎ এনকোয়ারি কী পর্যায়ে রয়েছে এবং দায়ের হওয়া মামলার সংখ্যা কত, এই বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং তুমি জানো, স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো, তার যিনি ডিআইজি, তার কাছে আগামীকাল বিকেল 4টের মধ্যে এই রিপোর্ট কিন্তু সমস্ত জেলার এসপি এবং সিপিদেরকে দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি যে একেবারে বরদাস্ত করা হবে না, তা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু নজর, রাজ্য পুলিশের নজর কিন্তু কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজির এই সমস্ত অভিযোগের বিষয়গুলিতে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আরো একটি গুরুত্বপূর্ণ খবর আছে। সন্ধে ভবানী ভবনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সোমরাজ আছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, এর আগে আমরা দেখেছি যে গত শনিবার তিনি সব জেলার পুলিশ, সব থানার পুলিশ, তাদের সঙ্গে পুলিশ কর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছিলেন ডায়মন্ড হারবার থেকে এবং জানিয়েছিলেন জিরো টলারেন্স। আজ এই যে বৈঠক, সেই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসবে? অবশ্যই দেখো, তিনি পুলিশের সঙ্গে যখন বৈঠক করেছিলেন গত সপ্তাহে, সেই সময় তিনি জানিয়েছিলেন যে ভবানী ভবন যাবেন এবং আজ সন্ধ্যে 7:30টার পর ভবানী ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাবেন এবং গিয়ে পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ভবানী ভবনে গিয়ে মূলত রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার পাশাপাশি প্রতিটি দপ্তরে, অর্থাৎ তুমি জানো রাজ্য পুলিশের একাধিক সংস্থা রয়েছে, এসটিএফ থেকে শুরু করে সিআইডি, প্রতিটি সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক সেরে নেবেন এবং পাশাপাশি যারা উচ্চপদস্থ পুলিশের আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সেরে নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হবার পরেই প্রথম তিনি ভবানী ভবন যাচ্ছেন এবং ভবানী ভবনে গিয়ে অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করবেন এবং পাশাপাশি বিভিন্ন যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে নেবেন। সন্ধ্যে 7:30টার পর ভবানী ভবনে ওই বৈঠকের সময়সীমা চূড়ান্ত করা হয়েছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
এবং সোমরাজ, এই যে ডিআইজি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোকে রাজ্য পুলিশ রিপোর্ট দিতে বলেছে যে এখনো পর্যন্ত সিন্ডিকেট, কাটমানি বা তোলাবাজির কত রিপোর্ট জমা পড়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে, সে বিষয়ে কি আজ ভবানী ভবনে যখন শুভেন্দু অধিকারী যাবেন কোনো কথা হবে বলে মনে হয়? অবশ্যই। দেখো, তুমি দেখেছো যে আইন শৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 0 টলারেন্স, অর্থাৎ কোনো রকম তোলাবাজি চলবে না, কোনো রকম বেআইনি পার্কিং চলবে না। একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন এবং এই বার্তাও দিয়েছেন তিনি যে কোনো রকম শৃঙ্খলায় গাফিলতি হলে বা কর্তব্যে গাফিলতি হলে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হবে এবং তার আওতা থেকে বাদ যাবে না পুলিশও। তুমি দেখেছো যে আর্যিকর ঘটনায় ইতিমধ্যে 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। গত সপ্তাহে এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। ফলে সেই জায়গার দিক থেকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের এই ভবানী ভবনে যাওয়া এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সন্ধ্যে 7:30 পর এই বৈঠক হবে ভবানী ভবনে। ধন্যবাদ সোমরাজ। এবং ইতিমধ্যেই অ্যাকশন শুরু হয়ে গেছে পুলিশের, অ্যাকশন তোলাবাজির বিরুদ্ধে। আসানসোল আইএনটিটিইউসির সভাপতি, আসানসোল ব্লক সভাপতি, আইএনটিটিইউসির নাম রাজু আলুওয়ালিয়া, গ্রেপ্তার। তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজির। নির্দিষ্ট ঠিক কি অভিযোগ আছে, কে এই রাজু আলুওয়ালিয়া জানবো। আমার সঙ্গে দীপক রয়েছে সরাসরি। দীপক, দেখো, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া, তাকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মূলত তার বিরুদ্ধে অভিযোগ কি মহিশিলা অঞ্চল থেকে তার তোলার টাকা তোলা হতো। গত 2 দিন আগে পুলিশ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তোলাবাজির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ আদালতে তুলে যখন নিজেদের হেফাজতে নেই ওই 2 ব্যক্তিকে, তারপরে পুলিশি হেফাজতে তারা জানায় কি যে তোলাবাজির টাকা মহিশিলা অঞ্চল থেকে তোলা হতো, সেই টাকা যেত রাজু আলুওয়ালিয়ার কাছে। এরপরে কিন্তু রাজু আলুওয়ালিয়াকে গতকাল সন্ধ্যাবেলায় আসানসোলের বিএনআর অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। রাজু আলুওয়ালিয়া হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি। মূলত রাজু আলুওয়ালিয়া আসানসোল বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড এই দায়িত্বে তিনি পালন করছিলেন এবং পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার পর রাজু আলুওয়ালিয়াকে এই যে বাসের থেকে কত তোলা আদায় হতো বা টোটোকে রাস্তায় নামানোর নাম করে পরে যে তোলা আদায় হতো, সেই টাকা কোথায় যেত। রাজু আলুওয়ালিয়ার কাছে যেমন একদিক দিয়ে টাকা আসতো, তো রাজু আলুওয়ালিয়াও বিপরীতে কোন নেতাকে টাকাটা পৌঁছে দিত। মূলত তা জানতেই পুলিশ আদালতে তোলার পর নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে এবং ইতিমধ্যে রাজু আলুওয়ালিয়াকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার সময় রাজু আলুওয়ালিয়া নিজেকে বেকসুর বলে দাবি করেছেন। কিন্তু যেভাবে ঘটনা সামনে এসছে, মহিশিলা থেকে তোলাবাজি এবং তোলাবাজির টাকা যেত রাজু আলুওয়ালিয়ার কাছে, তারপর তিনি যে দায়িত্ব পালন করতেন সিটি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই পুলিশ সেইখান থেকেও তোলাবাজি হয়েছে এবং এই তোলাবাজির টাকা কোথায় গেছে তা জানতেই রাজু আলুওয়ালিয়াকে জেরার প্রয়োজন মনে করছে পুলিশ। ধন্যবাদ। हम हमेशा तुलाबाजी के विरुद्ध में आवाज उठाते थे, दुर्नीति के विरुद्ध आवाज उठाते थे और आज जो आवाज उठाता था उसी को तुलाबाजी के विरुद्ध में धोखा के लेके चला है। तो किसके विरुद्ध में क्या करेंगे, ये तो षड्यंत्र है। तो हमको तो न्यायालय पर भरोसा है, न्यायालय उसका विचार करेगा। किसके है षड्यंत्र, राजनीतिक षड्यंत्र है। ওদিকে লাউদোহা থেকে গ্রেপ্তার ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি। এক্ষেত্রে শুধু তোলাবাজি নয়, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভোটের আগে ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং ভোটের পর অশান্তিতে জড়িয়েছিলেন বা অশান্তিতে মদত দিয়েছিলেন। কে কি অভিযোগ নির্দিষ্টভাবে রয়েছে তার বিরুদ্ধে জানবো। অর্পণ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অর্পণ, দেখো, লাউদোয়া ফরিদপুর ব্লকের যিনি তৃণমূল ব্লক সভাপতি শতদীপ ঘটক, তাকে কিন্তু লাউদোয়া ফরিদপুর ব্লকের লাউদোয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে রবিবার এবং আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এই তৃণমূল ব্লক সভাপতি শতদীপ ঘটক, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই লাউদোয়া ফরিদপুর ব্লকের ফরিদপুর থানায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন ভোটের পর সন্ত্রাস সৃষ্টি করা, প্রভাবিত করা এবং এলাকায় কিন্তু ভয় দেখানো, একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রুজু হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি কিন্তু তাকে দুর্গাপুর মহকুমা আদালতে যখন তোলা হয়, সেই সময় কিন্তু এই শতদীপ ঘটককে দেখে কিন্তু চোর চোর স্লোগান তুলতে দেখা যায়। অপরদিকে কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, অর্থাৎ ভোটের পর কিন্তু সন্ত্রাস সৃষ্টি করা, হুমকি, এলাকায় তোলাবাজি,
সিন্ডিকেট, কাটমানি একাধিক অভিযোগ রয়েছে এই শতদ্বীপ ঘটক তৃণমূল ব্লক সভাপতি তার বিরুদ্ধে। পাশাপাশি কিন্তু যে অন্ডাল এলাকা সেখান থেকেও কিন্তু দুই তৃণমূল নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, যেমন রামজীবন লোহার এবং মুন্না সাউ। এদেরকেও কিন্তু যে কয়লা সিন্ডিকেট, সেই কয়লা সিন্ডিকেট থেকে কাটমানি তোলার অভিযোগ এবং এলাকায় কিন্তু দাদাগিরির অভিযোগ, একাধিক তাদের সন্ত্রাস চালানো এলাকায় এইসব তাদের বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে এই দুই নেতাকেও কিন্তু তোলা হয়, অন্ডাল থানা পুলিশ গ্রেপ্তার করার দুর্গাপুর আদালতে তোলে। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্লক স্তর থেকে বুথ স্তর ধরে বিভিন্ন যে সমস্ত নেতারা রয়েছে, অর্থাৎ তৃণমূল নেতারা, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, ভোট পরবর্তী হিংসা ছাড়াও কিন্তু এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ চালানো এবং হুমকি, প্রত্যেক সাধারণ মানুষকে বাড়ি বাড়ি হুমকি, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং অভিযুক্তদের আজ ঠিক, দুর্গাপুর ধন্যবাদ। মহকুমা আদালতে পেশ করা হয়। দাসপুরের প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার যখন গ্রেপ্তার করা হয় সেই সময় ছবি একবার দেখুন। দাসপুরের প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া গ্রেপ্তার। তার বিরুদ্ধে অভিযোগ তোলাবাজি। কুমারেশ ভূঁইয়া, কি অভিযোগ কুমারেশ ভূঁইয়ার বিরুদ্ধে, কোথা থেকে কিভাবে তোলাবাজি করেছেন জানবো। সুকান্ত আছে আমার সঙ্গে ফোনে। সুকান্ত, দেখো অতনুদা, রবিবার গতকাল আগামীকাল কুমারেশ ভূঁইয়াকে আটক করেছে দাসপুর থানার পুলিশ। দাসপুরের বালিপোতা এলাকা থেকে যেটা জানা যাচ্ছে যে বালিপোতা এলাকায় কুমারেশ ভূঁইয়াকে ঘিরে বিক্ষোভ এলাকার মানুষ, ওই এলাকাতেই ওর একটি ব্যবসায়িক কেন্দ্র রয়েছে, সেই জায়গাতেই কিন্তু বিক্ষোভ শুরু হয়। দাসপুর থানার পুলিশ গিয়ে ওই প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়াকে আটক করে নিয়ে আসে থানায়। এরপরে কিন্তু কুমারেশ ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে দাসপুর থানায়, যেখানে কিন্তু তোলাবাজি থেকে চাকরির নামে পয়সা নেওয়া বিভিন্ন অভিযোগ জমা পড়ার পরেই কিন্তু দাসপুর থানা থেকে জানানো হয় যে কুমারেশ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হলো এবং আজ সেই কুমারেশ ভূঁইয়াকে আদালতে তোলা হচ্ছে। বিভিন্ন এলাকার মানুষের অভিযোগ এবং তার সাথে বিজেপিও কিন্তু তোলাবাজির অভিযোগ তুলেছে এই কুমারেশ ভূঁইয়ার বিরুদ্ধে। এক কথায় দাসপুরের প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে কুমারেশ ভূঁইয়া কিন্তু গ্রেপ্তার হয়ে আজকে তাকে আদালতে তোলা হচ্ছে। ধন্যবাদ। কুমারেশ ভূঁইয়া তৃণমূলের, যিনি তোলাবাজিতে প্রথম স্থানাধিকারী করে আছে এই সাব ডিভিশনের মধ্যে। ওখানে হেন কোনো মানুষ নাই যে যারা ওনার দ্বারা অত্যাচারিত হয়নি। ওনার একটা নিজের গোডাউন ছিল কোল্ড ড্রিঙ্কসের, সেখানে অবৈধ কাজকর্ম চলতো। তো সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওখানে ওনাকে আটক করে, থানার ওসি সাহেব ওখানে পৌঁছায় এবং ওনাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে। মাথার উপর পাকা ছাদ নেই, সরকার করে দেবে ছাদ। তো আবাসের সেই টাকা পেতে স্থানীয়দের দিতে হবে, স্থানীয় নেতাদের দিতে হবে 25,000 টাকা। আবাস দুর্নীতির অভিযোগ বীরভূমের বোলপুর থেকে। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে উপভোক্তা যারা এই বাংলার বাড়ি বা আবাস যোজনায় যারা টাকা পেয়েছেন তারা অভিযোগ করছেন মাথা পিছু 25,000 টাকা করে তোলা দিতে হয়েছে। বীরভূমের বোলপুরের 18 নম্বর ওয়ার্ডের কাছারিপট্টিতে এই অভিযোগ যখন উঠছে তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে, তখন তিনি দাবি করছেন নিয়ম মেনেই টাকা দিতে হয়েছে। 25,000 টাকা দিয়ে তাপস সরকার নিচে বলেছিল বাড়ি নিতে গেলে 25,000 টাকা জমা দিতে হবে। না এটিএম কার্ড, ব্যাংকের বই সব ওনার কাছে আছে, আমরা চেয়েছি তাও আমরা পাইনি। দিয়ে দেবো বলেছে শুধু। আমি টাকা জমা দিয়েছি, 27,000 টাকা দিয়েছি, কিন্তু আমার বাড়ি এখনো হয়নি। আমার বাড়ি সমস্যা কেসটা আমার কাউন্সিলারই করেছে। আমি লোকের ঘরে কাজ করে পয়সা দিয়েছি, কিন্তু আমি এখনো ভাঙা বাড়িতে থাকি, লোকের জায়গায় থাকি। বাড়ি পেয়েছি আমি, কিন্তু বাড়িটা আমার এখনো কমপ্লিট হয়নি। আজকে প্রায় 2 বছর হয়ে গেল, বাড়িটা অর্ধেক করে রেখে দিয়েছে। আমাদের কাজের খুব অসুবিধা। হ্যাঁ, আমাদের কাছে এমনি চেয়েছিল, মিস্ত্রি বলেছিল যে 2 লাখ টাকা দেবে, তাহলে তোমার বাড়িটা কমপ্লিট করে দেবো তাড়াতাড়ি করে। এবার কাউন্সিলরটা আমাদের টাকাটা খেয়ে নিয়েছে, তাহলে আমাদের সেই টাকাটা আমাদের এবার রিটার্ন দিক। এর আগেও যিনি কাউন্সিলর ছিলেন উনিও কিন্তু তাই করেছিলেন। উনিও কিন্তু কাটমানি পয়সাটা গরিব মানুষদের কাছে নিয়েছিলেন।
আর এখন যে কাউন্সিলর সে তো ডাকাত, এর থেকেও তার থেকেও বড়। এ আবার গরিব মানুষের কাছে প্রথমে 2 লাখ টাকা দিতে বলছে, গরু ছাগল বিছে, কেউ তো গ্রুপ থেকে লোন তুলে, কেউ তো গয়নাগাড়ি বিছে, কার্ড মানি লোককে দিতে হয়েছে কাউন্সিলরকে টাকাটা। সেই টাকাটা কাউন্সিলর আত্মসাৎ করেছেন। ঠিক আছে, আমি চাইবো সেই কাউন্সিলরকে এই সূচনা দেবো যাতে সমস্ত গরিব মানুষের টাকা যত শীঘ্রই টাকা ফিরিয়ে দিতে পারে ততই ভালো, নাহলে কিন্তু আমরা অন্য বিকল্প বাঁচবো। 25,000 টাকা নেওয়া হয়েছে এই কথাটা ঠিক নয়। 25,000 টাকা আমরা কেউ নিই নাই, ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনারা নিজেরাও জানেন যে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 3,43,000 টাকা গভর্নমেন্ট দেবে, 25,000 টাকা বেনিফিসিয়ারিকে দিতে হবে, দিয়ে 3,68,000 টাকায় বাড়ি হবে। যারা বেনিফিসিয়ারিকে বোঝাচ্ছে এরা ভুলভাল বোঝাচ্ছে। আগে বাড়ির কমপ্লিট হয়, যেমন হচ্ছে ব্যান্ড হলে ছবি হবে তবে একটা টাকা ঢুকবে, মানে ব্যান্ড হয়ে যাওয়ার পরে, লিলটন হয়ে যাওয়ার পরে ছবি হবে তবে টাকা ঢুকবে, ছাদ হয়ে যাবে ছবি হবে তবে টাকা ঢুকবে, কমপ্লিট হবে ছবি হবে তারপর টাকা ঢুকবে। ওই জন্য আগে ঢোকার কোনো প্রশ্ন নয়, তারা ভুল বলছে, তারা জানে না ব্যাপারটা। ব্রেকিং নিউজ, ইডি দপ্তরে সোনা পাপ্পু। সেই কাকুলিয়ার ঘটনার পর সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির পর বারবার তলব করা হয়েছিল তাকে, কিন্তু একবারও হাজিরা দেননি সোনা পাপ্পু। নানা রকম অভিযোগ, তোলাবাজি, জমি দখল, প্রতারণা। সোনা পাপ্পু অবশেষে ইডি দপ্তরে হাজিরা দিল। এই সোনা পাপ্পু কলকাতা পুলিশের ধৃত ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ, ধৃত ব্যবসায়ী জয় কামদার ঘনিষ্ঠ সোনা পাপ্পু। আমি সেই সময়টা একটু জানার চেষ্টা করবো। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, সোনা পাপ্পু বারবার তাকে ডাকা হয়েছে, কিন্তু সোনা পাপ্পুর দেখা মেলেনি। সোনা পাপ্পু ইডি দপ্তরে আসেনি। সেই সোনা পাপ্পু আজ ইডি দপ্তরে যখন এলো, সঙ্গে কারা, বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তার সঙ্গে তার স্ত্রীকে নিয়ে ইতিমধ্যে সোনা পাপ্পু তিনি জমি জালিয়াতি মামলায় ইডি দপ্তরে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ইডির পক্ষ থেকে তার বাড়ি থেকে তল্লাশি করা হয়েছিল, বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদার তার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকেও তলব করা হয়েছিল একাধিকবার, তিনি প্রত্যেকবার যেমন গড়ে দিচ্ছিলেন, কিন্তু জয় কামদার যখন এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কারণ ব্যবসায়ী জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করে একাধিক যে তথ্য যেমন পেয়েছিল, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস পরবর্তী ক্ষেত্রে তিনি ডিসি গ্রেপ্তার হন, তাকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাপ্পু সম্পর্কে একাধিক তথ্য পেয়েছিল। তার আগে থেকেই 5 বারের বেশি সোনা পাপ্পুকে বারবার তলব করা হয়েছিল, তার গাড়ি সিজ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু গড়া দিচ্ছিলেন। প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছিল তিনি বাড়িতে নেই বা কোনো জায়গায় ফেসবুকে তিনি একাধিকবার লাইভে এসেছিলেন, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে 5 বার যখন তাকে তলব করা হয়, তিনি যেমন গড়াজি থাকার পরে আজকে তাকে ডাকা না হলেও আচমকা তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন। ইডি দপ্তরে ইতিমধ্যেই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, কিছুক্ষণের মধ্যে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ইডি দপ্তরে এসেছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বলা চলে একেবারে ভোটের আগে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু আজকে ইডি দপ্তরে ঢোকার সময় সম্পূর্ণ আলাদা রকম। এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ঘুরে গেছে বডি ল্যাঙ্গুয়েজ, তাই তো? আমার সঙ্গে থাকো অনুপ। আমি একবার জানতে চাইবো, আমি একবার দেখতে চাইবো, যে সময় সোনা পাপ্পু ঢুকছে সে সময় তার দাবি সে কোনো দোষ করেনি। কোনো দোষ করেনি বলছেন, অথচ এতদিন পর্যন্ত তাকে ডাকা হয়েছে, আসেননি। এই সোনা পাপ্পুর বিরুদ্ধে নয় করে অন্তত 15টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। সেদিনের কাকুলিয়ার ঘটনার কথা তুমি বলছিলে, সেদিন অন্তত 200 জনের একটা গ্যাং, সেই গ্যাং পরিচালনা করার অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। কি মনে হয় সোনা পাপ্পু অ্যারেস্ট হয়ে যাবে? তবে সোনা পাপ্পুকে বারবার কিন্তু ইডি নজরে আনা যায়, তাকে গ্রেপ্তারের পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিল কিভাবে তাকে ভাগে আনা যায়। তার কারণ সেই কারণে সোনা পাপ্পু ঘনিষ্ঠ একাধিক যে সিন্ডিকেটের মাথা থেকে শুরু করে একাধিক প্রমোটার, তাদেরকে বারবার তার হদিশ পাওয়ার জন্যই তলব করা হচ্ছিল। ইডি যে কঠোর মনোভাব তারভাবে নেবে এমনটাই কিন্তু বলা যাচ্ছিল। তার কারণ তাকে একাধিক যে মামলা তার বিরুদ্ধে রয়েছে, শুধু তাই নয়, অন্যদিকে যখন তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন, তিনি জানাচ্ছেন আজকে তিনি কোনো দোষ করেননি, আমাকে ডেকেছে, আমি এসেছি। অস্ত্র বিষয়ে তিনি জানতেন না, জয় তার বন্ধু হয়, কোনো তোলাবাজি বা জমি দুর্নীতি তিনি যুক্ত নয়, এমনটা তিনি দাবি করলেন। কিন্তু এর আগে, ভোটের আগে যখন তার বাড়ি তল্লাশি হলো, অস্ত্র উদ্ধার হলো, সেখানকার যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সেখানে তার ভাবমূর্তি কিন্তু অন্যরকম ছিল। আজকে ইডি দপ্তর যখন আসলো, সম্পূর্ণ 180 ডিগ্রি কিন্তু ভোল বদল, এমনটা বলা চলে। অর্থাৎ জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেয়েছিল, বা আগেও তখন তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, পরবার 5 বার গড়া দিচ্ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে এখন জানাচ্ছে তাকে ডাকা হয়েছে, তিনি এসেছেন। সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তিনি কিন্তু বারবার
ইডির যে হাজিরা, সেই হাজিরা এড়িয়ে গিয়েছে। অর্থাৎ সোনা পাপ্পু যে গ্রেপ্তার হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। তার কারণ তার হদিশ পাওয়ার জন্য তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে ট্র্যাক করা হচ্ছিল, একাধিক ব্যক্তিকে তলব করা হচ্ছিল, শেষমেশ তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তিনি আজকে না ডাকলেও একেবারে আচমকা তিনি ইডি দপ্তরে এসে পৌঁছলেন। আর তিনি যদি নাই দোষ করে থাকেন সেক্ষেত্রে বারবার কেন ইডি হাজিরা এড়িয়ে গেলেন, কেন সম্মুখীন হলেন না জিজ্ঞাসাবাদের, এই প্রশ্নগুলো থাকছে। আর অন্যদিকে তুমি যেমনটা বলছিলে সোনা পাপ্পু যে গ্রেপ্তার হবে এমনটা কিন্তু সময়ের অপেক্ষা, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তার করে তাকে হেফাজতে নেওয়ার পরে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে জয় কামদার সম্পর্কে সময়ের অপেক্ষা। এবার গ্রেপ্তার হতে পারে সোনা পাপ্পু, গ্রেপ্তার হয়ে যাবে সোনা পাপ্পু যে কোনো মুহূর্তে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেষমেশ সেই ইডি দপ্তরে হাজিরা দিতেই হলো, এবং বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে আর কোনো উপায় নেই, বাধ্য হয়েই এবার ইডি দপ্তরে আসতে হচ্ছে। কিন্তু মুখে মুখে অন্য কথা, মুখে তখনও দাবি যে কোনো দোষ করেননি তিনি। আমি একটাও কমপ্লেন কোনো থানায় আমার নামে তোলাবাজি নেই।